এটা আমার কাছে ব্যাপারটা একটু ভিন্ন আঙ্গিকে হতে পারে, বিকজ কারাগারটা যদি যখন দেখা যাচ্ছে প্রতিপক্ষ অর্থাৎ বিএনপির লোক আওয়ামী লীগকে নিচ্ছে, আওয়ামী লীগ লোকজন বিএনপি নিচ্ছে, যে রাজনৈতিক হয়রানিমূলক মামলা হয়, সেখানে কিন্তু রাজনৈতিক নেতা যারা আছেন তাদের পরিপক্কতা বৃদ্ধি পায়, সাহস বৃদ্ধি পায়, শক্তি বৃদ্ধি পায়। তা আমার বিরুদ্ধে মামলা হলো আমার দল ক্ষমতায় এবং আমি সরকার দলীয় সংসদ সদস্য, আমার বিরুদ্ধে মামলা হলো ছিনতাইয়ের মামলা, দোকান লুটের মামলা। তো এর মধ্যে আমার রাজনৈতিক পরিপক্কতা দেখলেন কোথাও, আমার তো গলায় দড়ি দিয়ে মরা উচিত। এই যে অপমান ছিল বারবার সস্ত্রীক, সেটা ঈদের একটা অনুষ্ঠান ছিল। তো এখন একটা নির্মম ব্যাপার হলো যে আমি যখন অ্যারেস্ট হয়ে গেলাম ডিবির হাতে, আমার দুই পাশে ডিবির পুলিশ আমাকে বারবার এটিএন থেকে টেলিফোন করছে। আমাদের একজন সংসদ সদস্য টাঙ্গাইলের কাদের সিদ্দিকী সাহেবের ওই সিটের মধ্যে ওনার মেয়ে আর কি, খুব স্নেহ করি, সবসময় টেলিফোন করে বারবার বলতেছে রনি ভাই আসেন ভাবিকে নিয়ে, এই কটার সময় আসতে হবে, তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন। এখন আমি প্রথম খুব তাকে সংকোচ বোধ করছিলাম যে আমি কি করে বলি যে আমি কি করে টক শোতে আসবো, আমি তো অ্যারেস্ট হয়ে গেছি পুলিশের মধ্যে। যাই হোক, পরে লজ্জা স্বরের মাথায় খেয়ে তাকে আমি বললাম যে পুনম, মেয়েটার নাম পুনম, পুনম ভাইয়া আমি খুব সরি, আসলে প্রোগ্রামটা আমি আসতে পারলাম না, তোমার একটা অন্য একটা গেট সিলেক্ট করো, আমি তো অ্যারেস্ট হয়ে গেছি। ও এখন আকাশ থেকে পড়লো যে এখন সরকারি দলের সংসদ সদস্য, কথা নাই বার্তা নাই, এই সাথে অ্যারেস্ট হয়ে গেল, এত টকশো ঠকশো করে, ব্যাপারটা কি। এরপর যখন আমি আপনাকে জানালাম যে এরকম দাদা আমি তো আপনার অনুষ্ঠানে আসতে পারছি না আজকে রাতে, বিকজ আমি অ্যারেস্ট হয়ে গেছি ডিবির অনুষ্ঠানে। তো এই যে শুরু হলো, জানানোর আগে বোধহয় কথা হচ্ছিল, গ্রেফতার পর্ব শুরু হচ্ছে তখন কথা হচ্ছিল আর কি। তো এটা টোটাল বিষয়টা ছিল একটা থ্রিলিং এর মতো, মানে এমন থ্রিলিং যে হিন্দি সিনেমাতে বা যে ধরনের একটা সাসপেনশন থাকে, ঠিক সেরকম একটা সাসপেনশন। আমি যাচ্ছিলাম সকালবেলা অফিস থেকে বের হলাম, আমি জানছি যে আমি অ্যারেস্ট হয়ে যাচ্ছি। এখন অ্যারেস্ট করার জন্য ডিবি পুলিশ আমার পিছিয়ে পিছিয়ে ঘুরছে। তো ডিবি পুলিশ পিছিয়ে পিছিয়ে ঘুরছে ডিবির গাড়ি। তা আমার একটা ভয় হলো তারা ডিবি অফিসার কিনা। তা আমি আস্তে গাড়িটা নিয়ে তাদেরকে প্রথমে জিজ্ঞাসা করলাম যে আপনারা ডিবির অফিসার কিনা। তো বলে যে হ্যাঁ আমরা ডিবির অফিসার। কেন? বলে স্যার আপনার সিকিউরিটি দেওয়ার জন্য আসছি। তো যেহেতু দিনকাল খারাপ, আমি করলাম কি আমার গাড়িটা টানতে টানতে একটা টান দিয়ে চলে গেলাম পুলিশ হেডকোয়ার্টারে, মানে মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টারে, এবং ওই গাড়িটাও ঢুকলো। তো ওখানে যারা আমার পুলিশ কর্মকর্তা পরিচিত আছেন তাদেরকে বললাম যে দেখো তো একটা পুলিশ গাড়ি আমাকে এই করতেছে, ফলো করছে, তারা পুলিশ কিনা, যদি পুলিশ হয় তো আমার কোনো অসুবিধা নাই। এবং তারা গিয়ে কনফার্ম করলো, তার মধ্যে ডিসি হারুন সাহেব ছিল, ডিসি আনোয়ার সাহেব ছিল, আনোয়ার হারুন। তারা গিয়ে বললো যে এই ঘটনা ঠিক আছে। তখন আমি বললাম যাচ্ছি নিশ্চিন্ত। তখন আমি তাদেরকে বললাম যে ভাই সাব ইন্সপেক্টর, তুমি করে বললাম যে তোমরা তো হয়তো আমাকে অ্যারেস্ট করতেই আসছো, তো এই কথাটা বলার দরকার নাই, বিকেল পর্যন্ত কোর্ট থেকে অর্ডার ইস্যু না হওয়া পর্যন্ত এত অ্যারেস্ট করবা না আমাকে। তো এই সময়টা তোমরা আমার সাথে সাথে থাকো, অ্যাজ ইট ইজ তোমরা আমাকে গার্ড দিছো, তাহলে তোমাদেরও ভালো লাগবে, আমার একটু মান মর্যাদা বাড়বে। তো এই অনুযায়ী তারা বললো যে স্যার ভালো বুদ্ধি। তো তা ওদের সাথে কথা বলতে বলতে প্রথমে গেলাম সুপ্রিম কোর্টে, হাইকোর্টে গেলাম। যে হাইকোর্টে গিয়ে দেখলাম যে কোনো আইনগত ভাবে আমি রেমিডিস পাই কিনা। তো আমার যারা লয়ার আছে তারা বললো যে না, যেহেতু এটা বিচারিক আদালতে, নিম্ন আদালতে আছে, সেখান থেকে বেল রিজেক্ট হলে বা বেল গ্রেপ্তার করা হলে নিয়ম অনুযায়ী জজ কোর্টে যেতে হবে, জজ কোর্ট থেকে পরে হাইকোর্টে আসবে, এই বলতে হাইকোর্টে কোনো রেমিডিস নাই। আচ্ছা গেল হাইকোর্ট থেকে, সেখান থেকে বের হয়ে আমি চিন্তা করলাম যে আমার একটা সাপ্তাহিক লেখা বের হয়, মোগল হারেমের দুনিয়া কাঁপানো প্রেম। তো যখন যাবোই জেলখানাতে, যাওয়ার আগে বসে বসে হারেমের ওই কথাটা লিখে যাই। তো বাংলাদেশ প্রতিদিনে গিয়ে আমি সেটা লেখার চেষ্টা করলাম। তো আমি বেশ অনেক লিখলাম, আমি সাধারণত 3000 ওয়ার্ড লিখি প্রতি সপ্তাহে। তো আমার প্রায় 1500 ওয়ার্ড লেখা হলো। তো এর মধ্যে অ্যারেস্ট মানে কোর্ট থেকে জারি হয়ে গেছে যে আমি অ্যারেস্ট হয়ে যাচ্ছি। হ্যাঁ, প্রেম অসম্মত থাকলো। পরে আমাকে সম্পাদক সাহেব নঈম সাহেব বললেন যে রনি ভাই ওই সমস্ত প্রেম পরে এখন ছোট্ট একটা সংক্ষিপ্ত দেন, আপনাকে অ্যারেস্ট মানে ওইটা কোর্ট থেকে জামিন হয়ে গেছে, আর জামিন বাতিল হয়ে গেছে। আর এর মধ্যে পীর হাবিব এসে বললো যে ভাই আপনি পারেনও, হ্যাঁ একদিকে আপনার মানে জামিন বাতিল হচ্ছে, পুলিশ বসে আছে অ্যারেস্ট করার জন্য, আর এর মধ্যে আপনি মোগল হারেমের প্রেম নিয়ে লিখতেছেন। তো যাক, তার মধ্যে যেহেতু আমি এটা খুব সহজভাবে নিয়েছিলাম এই কারণে যে আমি নিয়তিকে খুব বিশ্বাস করি, তকদিরকে খুব বিশ্বাস করি, যে যেটা আমার নিয়তি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য নির্ধারণ করে দিয়েছেন সেটা হবেই। ফলে আমি যত শোক করি, বিলাপ করি, ক্রন্দন করি, পৃথিবীর মানুষের কাছে আমি যত বেশি মাথা অবনত করি, আমার এই নিয়তি এক চুল এদিক ওদিক হবে না। ফলে নিয়তিটাকে স্বাভাবিকভাবে মেনে নিতে হবে। ঠিক এই বোধ এবং বুদ্ধি থেকে গ্রেপ্তার যখন হলাম, তখন আমি যেমন স্বাভাবিক ছিলাম, ডিবি অফিসে যখন
রাতে ছিলাম, তখনও স্বাভাবিক ছিলাম, কোর্টে গেলাম, স্বাভাবিক ছিলাম, এবং এই যে 1 মাস 20 দিন আমি কাটিয়ে আসলাম, এই সময়টাতেও আমি আমার যে স্বাভাবিক জীবনযাত্রা সেটা ব্যাহত না করে স্বাভাবিকভাবে চালচলন করার চেষ্টা করি। আমরা স্বাভাবিক টকশই করবো তোর মানে বুঝছি। তার আগে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে। জনমনে এই ধারণাই প্রবল যে গোলাম মওলা রনি এমপি সাহেব উনি গ্রেপ্তার হওয়ার পেছনে মূলত একজন দরবেশের হাত ছিল। শেয়ার বাজার লুটপাটের পেছনে দরবেশের যে দায়, এটা নিয়ে উনি বারবার কথা বলতেন, লিখতেন, সেই কারণে ওনাকে গ্রেপ্তার হতে হয়েছে। অঞ্জন রায়, গোলাম মওলা রনি যদি দোষী হন, নিঃসন্দেহে তার বিচার হতে পারে বা বিচার হওয়া উচিত, এটা আমি মনে করি। তো উনি আসলে কতটা দোষী সেটা ভবিষ্যতে সেটা প্রমাণ হবে। কিন্তু ওনার চাইতে অনেক বেশি দোষ করে আওয়ামী লীগের এমপিরা যে পার পেয়ে গেছেন, এটা কিন্তু সবাই জানেন। কামাল মজুমদার একজন মেয়ে সাংবাদিকের হাত ধরে তার ক্যামেরা ভাঙার চেষ্টা করেছেন, প্রকাশ্যে একাধিক টিভি চ্যানেলেও এটি এসছে, বিভিন্ন গণমাধ্যমে এসছে। পিরোজপুরের একজন এমপি, উনি একাধিক সাংবাদিককে হত্যার হুমকি দিয়েছেন। আপনার উনি যেটা বললেন যে কক্সবাজারের বদি, উনি একাধিক সাংবাদিককে প্ররোচিত করেছেন। একটি ঘটনায়ও মামলা হয়নি এবং তাদের বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়নি। এর মাধ্যমে কিন্তু একটি জিনিস প্রমাণিত যে গোলাম মওলা রনির ব্যাপারে অতিমাত্রায় বাড়াবাড়ি করা হয়েছে। উনি যদি কোনো সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার করে থাকেন, উনি কাউকে যদি মেরে থাকেন, যেটা বলা হচ্ছে, তাহলে সেই ব্যাপারে কেন ব্যবস্থা নেওয়া হলো না? কামাল মজুমদারকে কেন আপনার ছাড় দেওয়া হলো না? না, আমি শেষ করতে দেন আমাকে। তো এর মাধ্যমে একটি জিনিস প্রমাণিত যে শেয়ার বাজারের কেলেঙ্কারির মাধ্যমে যে লাখ লাখ মানুষকে যারা পথে বসিয়েছে, দৃষ্টি অন্যদিকে ঘোরানোর জন্যই কিন্তু আজকে গোলাম মওলা রনিকে জেলে যেতে হয়েছিল। এটা কিন্তু সাধারণ মানুষ মনে করেন, কারণ আমরা প্রতিদিন শত শত হাজার হাজার মানুষের সঙ্গে আমাদের যোগাযোগ। দেখি রনি ভাই কি মনে করেন, শুনি রনি ভাই। না, এখানে আমি তারা দুজনে যেভাবে বক্তব্য দিলেন আমার জন্য বেশ বিব্রতকর। কারণ আমাকে প্রশংসা করতে গিয়ে বা আমাকে সেভ করতে গিয়ে আমার কোনো সহকর্মী সম্পর্কে যখন প্রসঙ্গক্রমে নাম চলে আসে, যাদের নাম দীর্ঘদিন উচ্চারিত হচ্ছিল না, এখন তাদের নাম যদি এই মুহূর্তে আবার চলে আসে, তাহলে তারা দ্বিগুণভাবে আমার প্রতি বিক্ষুব্ধ হয়ে উঠবেন যে তুমি একে তো অপকর্ম করেছো, অপকর্ম করে আবার টকশোতে গিয়ে, আবার টকশোতে গিয়ে আমাদের নামটা আবার পুনরায় আনার ব্যবস্থা করেছো। আমার মূল কথাটা হলো সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমাকে গ্রেপ্তার করা হয়েছে, এবং গ্রেপ্তার করতে গিয়ে যেই জিনিসটি করা হয়েছে সেটা হলো যে আমাকে যখন, যেটা নসীম সাহেব বললেন যে আমার সাথে সাংবাদিকদের একটা অনভিপ্রেত ঘটনা ঘটেছে, সেটিও ব্যাখ্যা চাই আপনার কাছে। না, আমি বলছি সেটা, যেহেতু সেটা সাবজুডিস হয়ে যাবে, এখন মামলা আছে, আমি বিষয়ে বলতে চাচ্ছি না, যেটা সাবজুডিস হয়ে যাবে। একটা অনভিপ্রেত ঘটনা ঘটেছে যেটা নিয়ে মামলা হয়েছে। মামলায় বিধি মোতাবেক আমি জামিন নিয়েছি এবং আদালত আমাকে সম্মান দেখিয়ে আমাকে মুসলেকের জামিন দিয়েছে। কিন্তু পরবর্তীতে দেখা গেল যিনি বাদী, তিনি আবার তার আইনগত অধিকার বলে শাহবাগ থানায় আবার আরেকটা মামলা করেছেন, জিডি করেছেন যে আমি তাকে হুমকি দিয়েছি, ধামকি দিয়েছি, এবং বিচারিক যিনি তদন্তকারী কর্মকর্তা, তিনি সঙ্গে সঙ্গে এইটার সত্যতা পেয়েছেন। যে শুধু তাই না, তিনি এও সত্যতা পেয়েছেন যে আমি, বাদী বলেছে যে আমি তাকে টেলিফোনে হুমকি দিয়েছি, আর বিচারিক যিনি থানার সাব ইন্সপেক্টর, তিনি বলেছেন শুধু হুমকি দেয়নি, এই আমি সঙ্গী সাথী সহ আপনার শাহবাগের সামনে যে টিএসসি আছে, সেই টিএসসির ওখানে বাদীকে আক্রমণ করেছে। এইভাবে রিপোর্ট দেওয়ার পরে যখন বিচারপতি দেখলেন, মানে বিচারক দেখলেন, সম্মানিত বিচারক দেখলেন যে এই লোক তো ভয়াবহ ডেঞ্জারাস লোক, কেননা এটা খারাপ যে ভদ্রলোক যে যখন প্রথমে সাংবাদিকদের সাথে এরকম একটা ঘটনা করলো, এরপর সে টেলিফোনে হুমকি দিল। তো টেলিফোনে হুমকি দিল, নিঃসন্দেহে যিনি মানে অভিযোগ দাখিল করেছেন তিনি অত্যন্ত সম্মানিত একজন মানুষ, আত্মমর্যাদা, তাকে যে আবার লোকজন সহকারে ফেস টু ফেস তাকে অপমান করা হয়েছে, এই কথাটা উনি লজ্জায় বলে নাই, যে কথা পুলিশ অফিসার লজ্জায় বলে দিয়েছে। ফলে এই লোককে তো জামিন বাতিল করতেই হবে, ফলে সেই কারণে আমাকে জামিন বাতিল করলো। জামিন বাতিল করার পরে আমি গ্রেপ্তার হলাম। তো গ্রেপ্তার হওয়ার পরে সঙ্গত কারণে আমার এলাকায় দুটো মামলা হলো আমার বিরুদ্ধে। একটা মামলা হলো যে আমি বছর দুয়েক আগে এক ভদ্রলোকের 30-40 জন মানুষ সহকারে পিস্তল ঠেকিয়ে 35,000 টাকা তার কাছ থেকে লুট করেছে, 40 জন মানুষ সহকারে। এবং আপনি তো জানেন যে একটা এমপি যখন নির্বাচনী এলাকায় ঘোরাফেরা করে, তার সঙ্গে কিন্তু সার্বক্ষণিক পুলিশ থাকে,
পুলিশের একটা কভার ভ্যান থাকে। তো এই যে ঘটনাটা ঘটেছে বলতে গেলে পুলিশের সামনে ঘটেছে, হয়তো পুলিশ ওই সময়টাতে এই মামলাটা নেয় নাই বা নিতে পারেনি। আফটার 2 ইয়ার্স এই মামলাটা পুলিশ নিয়েছে এবং একই সঙ্গে পুলিশ আরেকটা মামলা নিয়েছে যে আমি প্রায় 200-300 লোক সহকারে গ্রামের একটা বাজারে গিয়ে একটা দোকান, মুদি দোকান আমি লুট করেছি। এখন এই যে দেখেন পরপর আবার আরেকজন লোক করলো কি, একটা জুডিশিয়ারি একটা সিভিল কোর্টে গিয়ে দেখা গেল যে 79 কোটি টাকা আমি লুটপাট করেছি সরকারের জায়গা থেকে। পরে বিচারক ওখানে বললেন যে আপনার সর্বশেষ করলে 5-6 কোটি টাকা যেখানে সরকারের বরাদ্দই হয় না, তো সেখানে 79 কোটি টাকা করে কি করে, অতএব এটা এখানে না করে বরং এটা দুদকে তদন্ত না, ওই মামলাটাও হতো আর কি। তো এই যে নির্বাচনী এলাকায় যে দুটো মামলা হলো, সেই দুটো মামলা প্লাস ঢাকা কোর্টে একটা মামলা, এই 3টা মামলা নিয়ে কি করলো, এই যে 3 কোর্ট অর্থাৎ ঢাকা একটা কোর্ট, পটুয়াখালীর একটা কোর্ট, গলাচিপার একটা কোর্ট, এইভাবে ঘোরাফেরা করতে করতে কখন যে 1 মাস 20 দিন সময় চলে গেছে, আমার উকিলরাও টের পায় নাই, আমিও টের পাই নাই। মধ্যখানে আমার একটা ঈদ চলে গেছে, আমার একটা রোজা চলে গেছে, আর আমার জীবনের অনেক স্বর্ণালী মুহূর্তগুলো জেলখানার অভ্যন্তরে চলে গেছে। এবং এই সময়টাতে আমি আমার দলের জন্য, আমি আমার নির্বাচনী এলাকার জন্য প্রতিশ্রুত যে কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ, সেই কাজগুলো করতে পারিনি এবং আমি এটাকে আমার জীবনের একটা দুর্ঘটনা হিসেবে আমি মনে করছি এবং এই দুর্ঘটনা থেকে আমাকে অনেক কিছু রাজনীতিবিদদের পাঠশালা, এটা আমার কাছে ব্যাপারটা একটু ভিন্ন আঙ্গিকের হতে পারে। বিকজ কারাগারটা যদি যখন দেখা যাচ্ছে প্রতিপক্ষ অর্থাৎ বিএনপির লোক আওয়ামী লীগকে নিচ্ছে, আওয়ামী লীগ লোক যখন বিএনপি নিচ্ছে, যেটা রাজনৈতিক হয়রানিমূলক মামলা হয়, সেখানে কিন্তু রাজনৈতিক নেতা যারা আছেন তাদের পরিপক্কতা বৃদ্ধি পায়, সাহস বৃদ্ধি পায়, শক্তি বৃদ্ধি পায়। তা আমার বিরুদ্ধে মামলা হলো আমার দল ক্ষমতায় এবং আমি সরকার দলীয় সংসদ সদস্য, আমার বিরুদ্ধে মামলা হলো ছিনতাইয়ের মামলা, দোকান লুটের মামলা। তো এর মধ্যে আমার রাজনৈতিক পরিপক্কতা দেখলেন কোথাও, আমার তো গলায় দড়ি দিয়ে মরা উচিত। এই যে অপমান, লাঞ্ছনা, তা এই যে আপনার এখন সিদ্ধান্ত কি, আপনি যে গোলাম মাওলা রনি ছিলেন সেই রনি থাকবেন না গলায় দড়ি দেওয়ার চেষ্টা করবেন? না, আমার প্রথম বক্তব্যটা হলো যে যতদিন সরকারের আমি এমপি নির্বাচিত হয়েছি আজকে 5.5 বছর, এই 5.5 বছর একটা বিশ্বাসকে লালন করে, একটা সততাকে ধারণ করে আমি কিছু কথা বলেছি এবং সেভাবে বিশ্বাস করেছি, যে কথাগুলো বিশ্বাস করেছি সেই কথাগুলো বলেছি এবং আমি আমার ব্যক্তিগত জীবনে সেই জিনিসটি অক্ষরে অক্ষরে অনুসরণ করার চেষ্টা করেছি। আমার প্রতিপক্ষ যারা আছে তারা সর্বতভাবে চেষ্টা করেছে আমি এই অন্তরীণকালীন সময়ে আমার দুর্নীতির প্রত্যেকটা বিষয় তন্ন তন্ন করে খুঁজে বের করার জন্য। তো সেই বিশ্বাস থেকে আমি নড়ব না।